ওয়েলকাম অনলাইন ক্লাসরুমে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের চ্যানেলের প্রতিদিন ভিডিওগুলো দেখছো এবং বোঝার চেষ্টা করছো। আমি বুঝতে পারছি তোমরা অনেকেই এই বিষয়ে খুব উৎসাহী এবং সেই উৎসাহে প্রকাশ করছো। তোমাদের এই বিভিন্ন ভিডিও আমরা কমেন্ট করতে দেখছি। তোমরা বলছো যে স্যার ভিডিওগুলো খুব ভালো লাগছে, বিষয়গুলো খুব বুঝতে পারছি। আগে যে বিষয়গুলো ঠিকঠাক বুঝতে পারছিলাম না, এখন অনেকটাই বুঝে উঠতে পারছি। তো এটা শুনেও আমাদের খুব ভালো লাগছে যে কিছুটা হলেও তো তোমাদের সেই ঘাটতির জায়গাটা পূরণ করতে পারছি। আর সেই জায়গাতেই আমাদের এই অনলাইন ক্লাসরুমের সার্থকতা। কারণ এই চ্যানেলটার উৎপত্তির পিছনে এটাই একটা কারণ, মুখ্য কারণ ছিল যে ছাত্রছাত্রীরা যে বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করে যেগুলো ঘাটতি থেকে যাচ্ছে, বুঝতে পারছে না, সেইগুলোকে কোনোভাবে পূরণ করার দরকার আছে বলে আমি মনে করতাম। তো সেই জায়গা থেকেই হয়তো এই চ্যানেলের উৎপত্তি এবং তোমাদের সেই জায়গাগুলো যদি কোনোভাবে আমরা ঘাটতি পূরণ করতে পারি, সেই জায়গাতেই আমাদের সফলতা, তাহলে সেই জায়গাতেই আমাদের আনন্দ। যাই হোক, তোমরা আজকের টপিকটা দেখতেই পাচ্ছ যে ক্লাস 11 দর্শনের যে বস্তুবাদী দর্শন ছিল, পাশ্চাত্য দর্শনের, সেই চ্যাপ্টার থেকে আজকের টপিক নিয়ে আলোচনা। বস্তুবাদ, সরল বস্তুবাদ কেমন, বা লৌকিক বস্তুবাদ যেটাকে বলে আমরা জানি। এখন এই যে টপিকটা পাশ্চাত্য দর্শনে আলোচনা হয়, আমরা বস্তুবাদ, ভাববাদ, এই দুটো মতবাদ আমরা জানি। বস্তুবাদে কি বলা হয়, ধরো এই পেনটা বাইরের এই জগতে আছে এটা, এবং আমি কিছু মনে করি বা না করি, আমার মনে করার উপর বা আমার জ্ঞানের উপরে বা আমার প্রত্যক্ষের উপরে বিষয়টার অস্তিত্ব নির্ভর করছে না। মানে আমি একে দেখি বা না দেখি, বা আমার এটার প্রতি জ্ঞান হোক বা না হোক, এই পেনটা কিন্তু এই বাইরের জগতে এর অস্তিত্ব থাকবে। এটাই হচ্ছে বস্তুবাদীদের কথা। আর ভাববাদীরা কি বলছে, যে আমি মনে করছি বলেই এই পেনটা বাইরের জগতে আছে, আমি মনে করছি না বলেই এটা নেই। তাহলে ভাববাদীদের ভাবনাটা অনেকটা মানে বস্তুর অস্তিত্ব তার জ্ঞানের উপরে, তার মনে করার উপরে অনেকটা ডিপেন্ড করছে। আমরা আলোচনা করছি বস্তুবাদীদের কথা। তো যাই হোক, প্রশ্নটা ছিল যে সরল বস্তুবাদ বা লৌকিক বস্তুবাদ কাকে বলে এবং এই সরল বস্তুবাদের মূল বক্তব্য কি, আর এই মতবাদ কি গ্রহণযোগ্য মতবাদ, এটা প্রশ্ন ছিল। এই পরীক্ষার প্রশ্ন অনেকবার এই প্রশ্নটা এসেছে, 14 সালে এসছে, 19 সালে এসছে, পরেও এসছে, আগেও এসছে। নম্বর প্যাটার্নটা দেখো 2, 3, 3, মোট এইভাবে প্রশ্নটা হয়। তাহলে দেখো, বস্তুবাদ জিনিসটা মোটামুটি ধারণা হলো যে কি না, যে কোনো বস্তু বাইরের জগতে তার অস্তিত্ব থাকবে, সেটা কারোর জ্ঞানের উপর বা কারোর মনের উপর নির্ভর করবে না। এটাই হচ্ছে বস্তুবাদীদের কথা। তাহলে বস্তুবাদ আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল বস্তুবাদ আর একটা হচ্ছে প্রতিরূপী বস্তু। প্রতিরূপী বস্তুবাদটা অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লকের মতবাদ, আর সরল বস্তুবাদটা সমর্থক হচ্ছে মুর, জি মুর, ইনি এই সরল বস্তুবাদের সমর্থক। সরল বস্তুবাদটা অনেকের লোকায়ত মতবাদও বলা হয়, মানে সাধারণ লোকের মতবাদ বলে মনে করা হয়। দেখো, সরল বস্তুবাদে বলা হয় যে বাইরের জগতে বস্তু আছে, মানে মনের বাইরে, আমাদের যে মন, সেই মনের বাইরে এই ধরো পেনটাই, আমার মনের মধ্যে তো পেনটা নেই, আমার মনের বাইরে পেনটা আছে, এটা হচ্ছে বস্তুবাদীদের কথা। এবং সেই যে মনের বাইরে বস্তুটা আছে, সেটাকে জানি কি করে, বলছে প্রত্যক্ষ করে জানি, সরাসরি জানি, কোনো মাঝখানে মাধ্যম নেই, একদম সরাসরি বিষয়টাকে জানবো। এটাই হচ্ছে বস্তুবাদীদের কথা। আর প্রতিরূপী বস্তুবাদীদের কি কথা, বলছে তারা সরল বস্তুবাদীদের মতন একই কথা বলে, কি না বস্তুটা বাইরের জগতে আছে, যেমন পেনটা বাইরের জগতে আছে, কিন্তু সরল বস্তুবাদীরা বলছে যে বস্তুটা বাইরের জগতে থাকলেও তাকে আমি দেখছি কি করে, প্রত্যক্ষ দিয়ে, সরাসরি ভাবে জানছি। আর প্রতিরূপী বস্তুবাদীরা বলছে যে এটা বাইরের জগতে আছে ঠিকই, কিন্তু এটাকে জানছি প্রত্যক্ষ ভাবে নয়, পরোক্ষ ভাবে, প্রতিরূপের মাধ্যমে, ধারণার মাধ্যমে। সেই জন্য লকের মতবাদকে বলা হয় প্রতিরূপী বস্তুবাদ, প্রতিরূপ বা ধারণার মাধ্যম দিয়ে জানা হচ্ছে। এই জন্য লক বলছে যে জ্ঞানটাকে কিভাবে জানছি, বস্তুকে জানছি পরোক্ষ ভাবে। কেমন, এটা গেল ভূমিকা যে বস্তুবাদ কি আর বস্তুবাদের প্রকারটা। এবার আমরা মেন আলোচ্য বিষয় ঢুকবো। দেখো, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল বস্তুবাদ বা প্রতিরূপী বস্তুবাদ। এটা বুঝে গেলে যে এটা বস্তুবাদীদের কথা, ভাববাদীদের নয়। বস্তুবাদীরা বলে এটা কি না, এই সংজ্ঞাটা থেকেই বুঝতে পারবে। দেখো এই জায়গাটা, দেখো বলছে যে বস্তুবাদে গুণ বিশিষ্ট বস্তুর
জ্ঞান নিরপেক্ষ বা মনোনিরপেক্ষ স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় এবং বস্তুকে সরাসরি প্রত্যক্ষভাবে জানা যায়, তাকে বলা হয় সরল বস্তুবাদ বা লৌকিক বস্তুবাদ। তাহলে দেখো, সরল বস্তুবাদীরা কি বলছে, যে বাইরের জগতে বস্তুটা আছে, বেশ। এখন বস্তু শুধু থাকে না, বস্তুর মধ্যে কি থাকে, গুণও থাকে, তোমরা জানো। তাহলে এগুলো দুটোই বাইরের জগতে আছে এবং বলছে যে আমি মনে করি বা না করি, আমি প্রত্যক্ষ করি বা না করি, এই বস্তুটা এবং এই বস্তুর গুণটা আমার মনোনিরপেক্ষ বা প্রত্যক্ষ নিরপেক্ষভাবে বস্তুটার অস্তিত্ব বাইরের জগতে থাকবে, এটা বলতে চাইছে। এটা তাই বলছে, জ্ঞান নিরপেক্ষ বা মনোনিরপেক্ষ স্বাধীন ও স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় বস্তুটার। আর কি, বস্তু জ্ঞানকে সরাসরি বা প্রত্যক্ষভাবে জানা যায়। মানে এই যে বস্তুটা, ধর পেনটা বাইরের জগতে আছে, বলছে এটাকে জানছি কি করে, প্রত্যক্ষ দিয়ে, সরাসরি জানছি যে পেনটা দেখতে এরকম, পেনটার কালার, আকার, হ্যাঁ, একটা ওজন, এটাকে একদম সরাসরি ভাবে জানছি। এটাই হচ্ছে সরল বস্তুবাদীদের কথা। মানে বস্তুরা যেভাবে সহজ সরল ভাবে আমাদের কাছে ধরা দিচ্ছে, যে রূপে, সেভাবেই আমি জানছি, বস্তুটা যেমনটা তেমন ভাবেই জানছি। সরল বস্তুবাদীদের এটা মূল কথা। সরল বস্তুবাদীরা বলছে যে বাইরের জগতে অনেক বস্তু আছে এবং সেইগুলোর বাস্তব অস্তিত্ব আছে মনোনিরপেক্ষভাবে, এবং বস্তুর পাশাপাশি গুণগুলোও আছে। বস্তু থাকা মানে বস্তুর মধ্যে কি থাকবে, গুণ থাকবে। এবং বলছে যে এই বস্তুগুলোর বা গুণগুলোর স্বাধীন অস্তিত্ব আছে, স্বাধীন এবং স্বতন্ত্র। স্বাধীন মানে কি, কারোর উপর পরাধীন নয়, কারোর মনের উপর নির্ভরশীল নয়, এই জন্য স্বাধীন। স্বতন্ত্র মানে একদম নিরপেক্ষভাবে একা একা অস্তিত্বশীল, কারোর উপর নির্ভরশীল নয়। তাই বলছে বাইরের জগতে বস্তুগুলো আছে, সেটা হচ্ছে বই, খাতা, পেন, পাহাড়, পর্বত, নদী, নালা, মানুষ, পরিজন, যা কিছু দেখছো বাইরের জগতে, সবই আছে বলছে বাইরের জগতে। এবং সেই বস্তুর গুণগুলো আছে স্বাধীন এবং স্বতন্ত্র। এবং বলছে যে এর মধ্যে যে গুণগুলো আছে, সেই গুণগুলো বস্তুর মধ্যেই আছে, আমার মনের মধ্যে গুণগুলো নেই। সেগুলো কোথায় আছে গুণগুলো, বস্তুর ভেতরই, বস্তুর মধ্যেই, বস্তুগত। বলছে যে এই গুণগুলো বস্তুগত, মনোগত নয়, মনের মধ্যে নয়, নেই। বলছে যখন এই বাইরের জগতের বস্তুটাকে দেখি, বস্তুটার দিকে দেখি, বস্তুটাকে যেমন সরাসরি ভাবে জানতে পারি, বস্তুর মধ্যে যে গুণগুলো আছে সেটাও কিন্তু আমরা সরাসরি ভাবে জানতে পারি। আর কি বলছে, যে আমি মনে করি বা না করি, আমি প্রত্যক্ষ করি বা না করি, এই বস্তুগুলো বাইরের জগতের বস্তুগুলো অস্তিত্ব আছে, আমার জানা বা না জানা। আমি জানলাম না বলে বস্তুটা নেই, আমি জানলাম বলে বস্তুটা আছে, এমনটা নয়। আমার জানা বা না জানার উপর বস্তুর অস্তিত্ব নির্ভর করে না। কারা বলে, বস্তুবাদী, সরল বস্তুবাদী। আর কি বলছে, যে আমার জ্ঞান বা মনের সাহায্য ছাড়াই বস্তুগুলোর, বাইরের জগতের বস্তুগুলোর অস্তিত্ব আছে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে। কেমন, এবার বলছে বস্তুবাদীরা যে বাইরের জগতে যে বস্তুগুলো আছে সেইগুলো একেবারে আমরা সরাসরি জানতে পারি, মানে কোনো মাধ্যম তা লাগে না, একেবারে ডাইরেক্ট জানতে পারি। বস্তুটা যেমন তেমন ভাবেই সরাসরি জানতে পারি এবং বস্তুটাকে একদম প্রত্যক্ষ করে জানতে পারি, পরোক্ষ ভাবে নয়, প্রত্যক্ষ ভাবে জানতে পারি, সরাসরি ডিরেক্ট বস্তুটাকে জানতে পারি। যেমন লক বলছে যে বস্তুটাকে সরাসরি জানতে পারি না, কোন প্রতিরূপ বা ধারণার মাধ্যম দিয়ে বস্তুটাকে জানতে পারি। কিন্তু সরল বস্তুবাদীরা তা বলে না। সরল বস্তুবাদীরা বলছে যে বস্তুটাকে জানি পরোক্ষ ভাবে না, একেবারে প্রত্যক্ষ ভাবে বা অপরোক্ষ ভাবে। অপরোক্ষ মানেই হচ্ছে প্রত্যক্ষ ভাবে। কেমন, বলছে আমরা বাইরের জগতে যে বস্তুটাকে জানি, বস্তুটা যেমন তেমন ভাবেই জানি, অন্যভাবে জানি না। বলছে আমাদের বস্তু সম্পর্কে যে ধারণা হয় সেটা বস্তুর অনুরূপই হয়। মানে আমাদের মধ্যে যে ধরো পেনটা সম্বন্ধে আমাদের যে ধারণা হলো, সেই ধারণাটার সাথে এই পেনটার একটা মিল থাকবে। এটাই হচ্ছে সরল বস্তুবাদীরা বলতে চাইছে, যে আমরা পেনটা যেমন, আমার মনের ধারণা পেন সম্পর্কে সেটাও ওই পেনের মতনই হবে, অন্য রকম হবে না। কেমন, আর কি বলছে, যে বলছে ধরো এই পেনটার সামনে একটা আয়না রাখা হলো, আয়নার মধ্যে এই পেনের একটা প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি পড়বে। বলছে সেই প্রতিচ্ছবির সাথে পেনটার একটা মিল আছে, মিল পাওয়া যায়। ঠিক সেই রকম আমাদের মনটাও আয়নার মতন। বলছে আমরা যখন মন দিয়ে যখন বস্তুটাকে দেখি, ইন্দ্রিয় দিয়ে বস্তুকে দেখি, তখন আমাদের নিজের মধ্যে বস্তুটার একটা প্রতিচ্ছবি পায়। সেই প্রতিচ্ছবিটার সাথে এই বস্তুটা মিল থাকবে, একেবারে অমিল থাকবে না। কেমন, একেবারে বস্তুটা যেমন
আমার মনের মধ্যে তেমনই একটা প্রতিচ্ছবি বা ধারণা তৈরি হবে, অন্যরকম কিছু হবে না। সুতরাং বস্তুবাদীরা দাবি করছে যে বস্তুটা যেমন, বস্তুটা তেমন ভাবেই আমাদের কাছে ধরা দেয়। ধরা দেয় মানে বস্তুটা যেমন দেখতে, যেমনটা বৈশিষ্ট্য সম্পন্ন, তেমন ভাবেই বস্তুটাকে আমরা জানতে পারি, অন্যভাবে বস্তুটাকে জানি না। একেবারে সরাসরি ভাবেই জানি, যেহেতু ডিরেক্ট যেহেতু বস্তুটাকে দেখছি বা জানছি, তাই বস্তুর মধ্যে কোনো বিকৃতি ঘটে না। বলছে বস্তুটা যেমন তেমন ভাবেই আমরা জানতে পারি। বলছে এই যে বস্তুটা যেমন তেমন ভাবে জানতে পারছি, এটাই হচ্ছে চরম সত্য। এর বাইরে পেন বলে বা বস্তু বলে আলাদা কিছু জগতে নেই। যেমন ভাবে দেখছি সেটাই হচ্ছে বস্তু সম্পর্কে আলটিমেট সত্য। ওর পরেও বস্তু বলে, পেন বলে আর কিছু আছে যেটা আমার জানা হচ্ছে না, এমন কিছু নেই। এটা বলতে চাইছে সর্ববস্তু। আর কি বলছে যে আমাদের যে মন বা চেতনা একটা আলোক সন্ধানীর মতন, মানে আলোর মতন। বলছে আমরা যখন কোনো বস্তুকে দেখি চোখ দিয়ে বা ইন্দ্রিয় দিয়ে, বলছে আমাদের এই চেতনার রূপ আলোটা ওই ইন্দ্রিয়ের মধ্য দিয়ে বস্তুর ওপর নিক্ষেপ হয়। আর সেই বস্তুর উপর যখন নিক্ষেপ হয় তখন বস্তুটা আলোকিত হয়ে যায়। যার ফলে বস্তুটা যেমনটা, বস্তুটা যা গুণ সম্পন্ন বা বৈশিষ্ট্য সম্পন্ন, তেমন ভাবেই আমি বস্তুটাকে দেখতে পাই। কেন না, ওই মনে চেতনারূপ যে আলো ওই ইন্দ্রিয়ের মধ্য দিয়ে বস্তুটার উপর পড়ায়, বস্তুটা আলোকিত হয়ে যায়। যার ফলে বস্তুটার মধ্যে অন্ধকার কিছু থাকে না, বস্তুটাকে আমরা সরাসরি জানতে পারি। বস্তুটা যেমনটা তেমন ভাবেই আমরা জানতে পারি। তাই বলছে যে এই যে বস্তুটাকে জানছি একেবারে সরাসরি ভাবে জানছি, কোনো মাধ্যম নেই মাঝখানে, কোনো প্রতিরূপ বা ধারণা কিছু নেই, একেবারে সরাসরি জানছি, বস্তুটা যেমন তেমন ভাবেই জানছি। এটাই হচ্ছে সরল বস্তুবাদীদের আসল কথা। আচ্ছা, সরল বস্তুবাদীদের লৌকিক বস্তুবাদও বলা হয়। কেন না, সাধারণ লোকের বিশ্বাসকে, কারণ সাধারণ লোকের বিশ্বাসকে অবলম্বন করে এই সরল বস্তুবাদ গড়ে উঠেছে। তাই এই সরল বস্তুবাদকে লৌকিক বস্তুবাদ বলা হয়। কেন বলা হয় না, সাধারণ মানুষ বস্তু সম্পর্কে যে ধারণা, বিষয় সম্পর্কে যে ধারণা, সেই সাধারণ লোকের মতের ওপর ভরসা করে এই মতবাদ গড়ে উঠেছে বলে একে লৌকিক বস্তুবাদও বলা হয়। এবং এই বস্তুবাদে এটা বলা হয় যে যেহেতু বস্তুটাকে সাক্ষাৎভাবে জানতে পারি, সরাসরি ভাবে জানতে পারি, তাই এই সরল বস্তুবাদকে সাক্ষাৎ বস্তুবাদও বলা হয়। আর এই সরল বস্তুবাদ বা সাক্ষাৎ বস্তুবাদের যিনি সমর্থক, তিনি হলেন দার্শনিক মুর। এবার আমরা এই যে সরল বস্তুবাদের যে বক্তব্যগুলো নিয়ে আলোচনা করলাম, এই বক্তব্যগুলোর মেন কথাগুলো, মানে জিস্ট বক্তব্যগুলো, আসল কথাগুলো আমি এবার ছোট্ট করে সামারি করে লিখবো। সেটা এবার হোয়াইট বোর্ডের দিকে তাকাও। দেখো, আমরা এতক্ষণ সরল বস্তুবাদীদের বক্তব্যগুলো জানলাম। এবারে আমরা এই বক্তব্যগুলো থেকে মূল কথাগুলো, মূল বক্তব্যগুলো 5টা লাইনে বুঝে নেব। দেখো, প্রথম যেটা বলছে যে বাস্তব জগতে অসংখ্য বস্তুর অস্তিত্ব আছে। এটা সরল বস্তুবাদীরা বলছে এই যে বাইরের জগৎ, আমাদের ইন্দ্রিয়ের বাইরে তো জগৎটা দেখছি, বলছে এই জগতে একটা দুটো নয়, অসংখ্য বস্তু আছে, এটা বলছে। আর কি বলছে, যেমন কি বলছে, সূর্য, চন্দ্র, পাহাড়, পর্বত, নদী, মানুষ ইত্যাদি 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 যা কিছু দেখতে পাই, এগুলো সবই বাইরের জগতে আছে। এটা প্রথম কথা। মানে এমনটা বলতে চাইছে না যে বস্তুগুলো সব আমার মনের মধ্যে আছে, মানে আমি মনে করছি বলেই বস্তুগুলো আছে, এমনটা কিন্তু বলছে না। বলছে কি এই মনের বাইরের জগতে অসংখ্য বস্তু আছে। 2 নম্বর বক্তব্য কি বলছে, বলছে বস্তু আর বস্তুর গুণগুলোর মনোনিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে। মানে বলছে এই যে বস্তু আর বস্তুর মধ্যে যে গুণগুলো আছে, বলছে এইগুলো দুটোরই স্বতন্ত্র বাইরের জগতে সত্তা আছে। মানে আমি মনে করি বা না করি, এর সত্তা থাকবে, বস্তুটা এবং বস্তুর গুণগুলো। এবং বলছে যে আমার জানা বা না জানার উপরে এই বস্তুর সত্তা বা বস্তুর গুণগুলোর সত্তা কোনো পরিবর্তন ঘটবে না, নির্ভর করবে না। 3 নম্বর কি বলছে, বস্তুর জ্ঞান মাত্রই অপরোক্ষ জ্ঞান। মানে কি, অপরোক্ষ মানেই হচ্ছে প্রত্যক্ষ। আমরা যেটাকে প্রত্যক্ষ জ্ঞান বলি, সেটাকে আরেক কথায় বলা হয় অপরোক্ষ জ্ঞান, যেটা পরোক্ষ জ্ঞান নয়। তাহলে
বস্তুর জ্ঞান মাত্রই অপরোক্ষ জ্ঞান, মানে বস্তুর সম্পর্কে যে আমার জ্ঞানটা হচ্ছে সেটা একদম প্রত্যক্ষ জ্ঞান হবে, পরোক্ষ জ্ঞান নয়। মানে কোনো মাধ্যম দিয়ে আমরা কোনো মাধ্যম করে আমি বস্তুকে জানছি না, একেবারে সরাসরি জানছি, তাই এটা হবে অপরোক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ জ্ঞান। 4 নম্বর কি বলছে, যে সাক্ষাৎ অনুভবে বা ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাওয়া যায় তাই বস্তু বা বস্তু ধর্ম। মানে আমি যা ইন্দ্রিয় দিয়ে এটাকে যখন দেখি তখন আমার ইন্দ্রিয়র মধ্যে যেগুলো ধরা দেয় বস্তু সম্পর্কে সেইটাই হচ্ছে বস্তু বা বস্তু ধর্ম। মানে যেটা আমি ইন্দ্রিয় দিয়ে জানছি সেটা বস্তুকে দেখছি, অথচ বস্তু সম্বন্ধে জানছি না, অন্য কিছু জানছি, এমনটা কখনো হয় না, এটা বলতে চাইছে। তাহলে আমি ইন্দ্রিয় অনুভবে যা জানি সেটা হয় বস্তু, আর তাহলে বস্তুর ধর্ম বা গুণ হলো। আচ্ছা, আর একটা কথা বলছে লাস্টে, যে বস্তুর গুণ মাত্রই বস্তুগত, মানে বস্তুর মধ্যে যে গুণগুলো আছে বলছি সেই গুণগুলো কিন্তু বস্তুর মধ্যেই আছে, বস্তুগত, ওই জন্য বলছে হলো। আর বলছে বাহ্য বস্তু সম্পর্কে আমাদের যে সাক্ষাৎ ইন্দ্রিয় অনুভব হয় তা বাহ্য বস্তুর দ্বারাই সৃষ্ট হয়। মানে বাইরের বস্তুটা, বাইরের জগতে পেনটা আছে বলেই আমার মনে পেনের ধারণা তৈরি হয়, আমার মনে পেনের ধারণাটা এমনি এমনি হয় না। তাহলে বাইরের জগতে এই ধারণার অনুরূপ একটা বস্তু পেন বলে কিছু থাকে, তাই সেই পেনের ধারণা আমার মনের মধ্যে হয়। সেটাই বলছে যে আমাদের বাহ্য বস্তু সম্পর্কে যে আমাদের ধারণাগুলো হয়, ইন্দ্রিয় অনুভব হয়, সেটা বাইরের বস্তুটা আছে বলেই হয়। বাইরের বস্তুটা নেই অথচ সেই সম্পর্কে আমার ধারণা বা জ্ঞান হচ্ছে, সেটা কখনো হতে পারে না। এটা সরল বস্তুবাদীরা বলতে চাই। সরল বস্তুবাদীদের এই টোটাল বক্তব্যটা দেওয়ার পরে যারা সমালোচক তারা বলছে যে না, সরল বস্তুবাদীদের সব কথা ঠিক নয়। সরল বস্তুবাদীদের কথা মানলে আমরা অনেক কিছুর ব্যাখ্যা দিতে পারবো না। যেমন প্রথম যেটা সমালোচনা হচ্ছে যে আমরা অনেক সময় ভ্রম জ্ঞান হয়, মানে ভুল জ্ঞান হয়। যেমন দড়িতে পা দিলাম, অন্ধকারে সাপ বলে ছিটকে দৌড়ে চলে গেলাম, তাহলে সাপের জ্ঞান হলো দড়িতে। এই যে দড়িকে সাপ বলে মনে করা, এটা ভ্রম জ্ঞান। বা অনেক দূরে, রোদ্দুরে একটা ঝিনুকের খোলা পড়ে আছে, অথচ দূর থেকে দেখছি যেন মুক্তের মতন চকচক করছে, তাহলে এই যে ঝিনুককে মুক্ত বলে মনে করা, তাহলে এটাও একটা ভ্রম জ্ঞান। বলছে এটাও তো আমি, মানে দিনের আলোতে আমি দেখছি বা রাতের অন্ধকারে যদিও দেখছি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু যাই হোক সেটা তো আমি ত্বক অন্ধকারে যখন আমি পা দিয়ে দেখছি সেটা ত্বক ইন্দ্র কাজ করছে। তাহলে বলতে চাইছে সরল বস্তুবাদীদের কথা যদি মানি তাহলে কি সমস্যা হবে। দেখো যে সরল বস্তুবাদীরা বলছে যে ইন্দ্রিয় দিয়ে যা দেখছি বা জানছি সেটা সত্য, সেটা একদম বস্তুর সঠিক জ্ঞান বা বস্তু সম্পর্কে সরাসরি জ্ঞান হচ্ছে আমার, তার মধ্যে কোনো ভুল নেই। বলছে তাই যদি হবে তাহলে এই যে অন্ধকারে দড়িকে সাপ বলে মনে করছি বা ওই যে ঝিনুককে মুক্ত বলে মনে করছি, তাহলে সেটার ব্যাখ্যা দেবো কি করে? কারণ সেটাও তো আমি ইন্দ্রিয় দিয়েই জানছি, সরাসরি জানছি, তাহলে সেটা তো আমি সত্য বলে মনে করি না, সেই জ্ঞানটাকে তো সত্য জ্ঞান বলে মনে করি না, সেটা তো পরে আমি বলি যে না এটা মিথ্যা জ্ঞান। তাহলে এই জ্ঞানটার ব্যাখ্যা দিতে পারছি না কোন মতবাদ মানলে? সরল বস্তুবাদ। 2 নম্বর অভিযোগ বলছে আমরা যে স্বপ্ন দেখি দিনে রাতে, বলছে এই স্বপ্ন দেখি যখন, তখন কি আমাদের একবারও মনে হয় যে সেটা মিথ্যা? মনে হয় কি? হয় না। কিন্তু তাহলে পরে কিন্তু আমরা উপলব্ধি করি যে না, আমি যেটা দেখছিলাম সেটা স্বপ্ন, এবং স্বপ্নর বিষয়গুলো সত্য নয়, এটা কখনো সত্যি হতে পারে না। কিন্তু সরল বস্তুবাদের বক্তব্য মানলে স্বপ্নে যা দেখছি সেটা তো ইন্দ্রিয় দিয়ে দেখছি, বলছে সেটা তাহলে সত্য বলে মানতে হবে। কিন্তু বাস্তবে কি আমরা স্বপ্নর বিষয়গুলোকে সত্য বলে মানি? ধর আমি স্বপ্ন দেখলাম যে একজন জলে ডুবে মারা যাচ্ছে, কিন্তু বাস্তবে কি সত্যি কি সে মারা গেছে? না। অথচ সরল বস্তুবাদীদের কথা মানলে এটা মানতে হবে যে হ্যাঁ লোকটা মারা গেছে সত্যি সত্যি, কারণ আমি যেহেতু অনুভবে পেয়েছি। তাই সরল সমালোচকরা বলছে যে যেগুলো অনুভবে পাচ্ছি মানি যে সেটা সবসময় সত্য হবে এমনটার কোন নিশ্চয়তা নেই। এর পরের সমালোচনা হচ্ছে যেটা বলছে যে একই বস্তুতে দুটো বিপরীত ধর্মের জ্ঞান আমাদের হয়। যেমন আমরা এটা দেখেছি অনেকেই যে এক বালতি জল নেবে, একটা সোজা লাঠি নেবে, এবার সেই লাঠিটা জলে যখন ডোবাবে দেখবে লাঠিটা সোজা দেখায় কি না, লাঠিটা বাঁকা দেখায়। তাহলে লাঠিটা কি প্রকৃত বাঁকা ছিল? না, লাঠি তো সোজা ছিল। তার মানে একই সময় লাঠির মধ্যে দুটো বিপরীত ধর্ম লক্ষ্য করা যাচ্ছে। একটা ধর্ম কি লাঠি সোজা,
আর একটা ধর্ম কি লাঠি বাঁকা। তাহলে একই সময়ে দুটো বিপরীত ধর্ম, সোজা আর বাঁকা তো পরস্পর বিপরীত, বিরুদ্ধ, বলছে দুটো বিরুদ্ধ বা বিপরীত ধর্ম লক্ষ্য করা যায় না, থাকা সম্ভব নয়, অথচ সেটা দেখছি। বলছে এই একই বস্তুতে দুটো বিপরীত ধর্ম প্রত্যক্ষ করাটাও কিন্তু সরল বস্তুবাদীদের কথা মানলে এটা সত্য বলে ধরে নিতে হবে। তার মানে একই বস্তুতে দুটো বিরুদ্ধ ধর্ম দেখা সম্ভব, এটা সরল বস্তুবাদীদের কথা মানলে এটা বিশ্বাস করতে হয়। কিন্তু বাস্তবে তো এটা মানি না। মানি কি যে একই বস্তুতে দুটো বিপরীত ধর্ম আছে? আমি কি এটা বলি যে এখন ধরো রাত্রির 8টা বাজে, আমি এখন এখানেও আছি আবার অস্ট্রেলিয়াতেও আছি একই টাইমে, এটা হতে পারে? হতে পারে না। তাহলে একই ব্যক্তি বা একই বস্তু একই টাইমে দুটো ভিন্ন জায়গা ভিন্ন স্থানে থাকতে পারে না, দুটো বিরুদ্ধ ধর্মতে থাকতে পারে না একই বস্তুতে। তো সেটাই সমালোচকরা তুলে ধরছে। আরেকটা সমালোচকরা বলছে যে অনেক সময় দেখবে ধরো রাস্তাতে তুমি বাইক চালাচ্ছ, অনেকটা দূরে দেখবে, খুব রোদ্দুরে রাস্তায় দেখবে জল পড়ে আছে বলে মনে হবে, বা যারা মরুভূমিতে গেছে তারা এটা লক্ষ্য করেছে নিশ্চয়ই যে অনেক দূরে যেন পুকুর, জল ওখানে আছে, কাছে গিয়ে দেখবে কিছু নেই। তোমরা রাস্তায় যখন বাইক চালাও দেখো যে অনেক দূরে যেন রাস্তায় জল পড়ে আছে, কাছে গিয়ে দেখো সব শুকনো। তার মানে বাস্তবে ওরকম কিন্তু জল নেই, আমরা জলটা মনে হচ্ছে এরকম। তাহলে এটা কি বলে? অমূল প্রত্যক্ষ বা হ্যালুসিয়েশন। হ্যালুসিয়েশন মানে বস্তুটা প্রকৃতপক্ষে ওখানে নেই, কিন্তু ওই বস্তুটার মতন আমার মনে হচ্ছে যে বস্তুটা প্রকৃত আছে, এরা মনে হবে। বস্তুটা প্রকৃতই নেই অথচ বস্তুটা আছে বলে দেখতে পাবো, মনে হবে, এটাকে বলে হ্যালুসিয়েশন। বা যেমন বাড়িতে কেউ নেই অথচ আমার অনুভূতিতে মনে হচ্ছে যেন কেউ বাড়ির মধ্যে আছে, তাহলে এটাকেই বলে অমূল প্রত্যক্ষ বা হ্যালুসিয়েশন। বলছে এই অমূল প্রত্যক্ষটাও তো তাহলে প্রতিরূপী বস্তুবাদ মানলে সত্য বলে মানতে হয়, কিন্তু আমরা কি বাস্তবে সত্য বলে স্বীকার করি? করি না। তাহলে সরল বস্তুবাদীদের বিরুদ্ধে এটাও একটা অভিযোগ যে অমূল প্রত্যক্ষের ব্যাখ্যা দেয়া যায় না। আর একটা অভিযোগ ওঠে, সেটা হচ্ছে বস্তুর সব গুণ যে বস্তুগত বলে। কারা বলে? সরল বস্তুবাদীরা। সরল বস্তুবাদ বলছে যে বস্তু যেমন আছে বস্তুর গুণগুলো বস্তুর মধ্যেই থাকে এবং বস্তুর সব গুণগুলোই বস্তুর মধ্যে থাকে, এটা সরল বস্তুবাদীদের কথা। তো সমালোচকরা বলছে যে সব গুণ বস্তুর মধ্যে থাকে না। যেমন বলছে রূপ, রস, গন্ধ, এই সব গুণগুলো বস্তুর মধ্যে সব থাকে না। যেমন বলছে যদি এই গুণগুলো বস্তুর মধ্যে থাকতো তাহলে একই তরকারি কারোর কাছে খুব টেস্টি লাগে, কারোর কাছে বিষাদ লাগছে। তার মানে এই যে গুণটা টেস্টি মানে ভালো, সুন্দর হয়েছে, আবার কেউ বলছে না ভালো লাগে না, তার মানে তার কাছে বিষাদ। তাহলে এই যে টেস্ট, এটা কিন্তু সবার কাছে সমান নয়। তাহলে যদি এই টেস্ট গুণটা বস্তুর মধ্যে প্রকৃতই থাকতো, তরকারির মধ্যে প্রকৃতই থাকতো, তাহলে একই তরকারি কারোর কাছে ভালো কারোর কাছে মন্দ এটা মনে হতো না। তাহলে সরল বস্তুবাদীদের কথা মানলে তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে যে সব গুণ বস্তুগত, এটা বলা কঠিন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সরল বস্তুবাদীদের কথা, এবং সরল বস্তুবাদীদের বিরুদ্ধে এত রকম অভিযোগ থাকার জন্য তাই বলা হয় যে সরল বস্তুবাদ গ্রহণযোগ্য নয়, কারণ এটা একদম সাধারণ মানের একটা মতবাদ, সাধারণ লোকের মতবাদ, যার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এটা মনে করা হয়। তাহলে এই হলো সরল বস্তুবাদীদের বক্তব্য, এটা পরীক্ষায় খুব আসে। তাহলে দেখো যে সরল বস্তুবাদ খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 সালে এই প্রশ্নটা আসতে পারে, এবং 2024 সালে যে সাজেশনটা দিয়েছি যদি কারোর দেখা না থাকে তাহলে তোমরা ওই ভিডিওটা, সাজেশনের ভিডিওটা অবশ্যই দেখে নাও, কারণ ওই ভিডিওতে বেশ কয়েকটা প্রশ্ন বলেছে যেগুলো প্রায় 100% নিশ্চিত যে ওই প্রশ্নগুলো 2024 সালের জন্য আসবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আমি রেখেছি, যে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় 2024 সালে আসতে পারে দর্শনের প্রশ্ন হিসাবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা রেডি করো। এটার উত্তরও খুব সোজা, অতটা কঠিন না, এটা উত্তর তুলনামূলক সোজা। আমি বলবো এটা মুখস্থ করো, এটা পরীক্ষায় যদি আসে খুব ভালোভাবে তোমরা লিখতে পারবে। কেমন? আর যদি এই বিষয়টা বুঝতে পারো, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা কি দেবে, লাইক করবে। আর যদি কিছু বুঝতে না পারো বা কোথাও বুঝতে অসুবিধা হয়, মনে কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে, স্যার এই জায়গাটা বুঝতে পারছি না,
আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করবে, কারণ এই ভিডিওগুলো অনেক সময় দিয়ে অনেক কষ্ট করে এডিটিং করে ভিডিওগুলো ছাড়তে হয়। তাই এর পিছনে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ আছে, অনেক কিছু। সেই সময়গুলোকে আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তারা অন্য কাজে লাগাতে পারত, কিন্তু তোমাদের ভালোর জন্য তোমাদের পিছনে তারা খাটছে। তাই তাদের কথা ভেবে অন্তত এই ভিডিওগুলো শেয়ার করো, এবং তাদের কথা ভেবে তুমি শেয়ার করো। যাদেরকে তুমি শেয়ার করো তাদের অনেক ভালো হবে, তারা এই বিষয়গুলো গাইড পাবে, তারা বিষয়গুলো বুঝবে, তারাও এই প্রশ্নগুলো যে কত ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারবে। তো এছাড়া যারা আমাদের চ্যানেল একেবারে নতুন, তারা আমাদের এই বিষয়গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনে সেট করে রেখো। আগামী দিনে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আমাদের যেসব সোশ্যাল গ্রুপগুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, প্রত্যেকটা গ্রুপে তোমরা সম্ভব হলে যুক্ত থেকো। তাহলে সেখান থেকে তোমরা আমাদের বিভিন্ন টপিক নিয়ে যেসব বিষয় শিক্ষকরা আসছেন বিষয়গুলো বোঝানোর জন্য, সেই আপডেটগুলো তোমরা পেতে থাকবে। এবং যাদের যা কিছু তোমাদের দরকার সেইগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারবে সেখানে, এবং সেখানেই আমরা অনেক কিছু এই যে প্রশ্নের উত্তর পিডিএফ আকারে বা লিখিত আকারে, ছবি আকারে আমরা যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা পেতে থাকবে। তাহলে অবশ্যই গ্রুপগুলো জয়েন হবে। সেই গ্রুপগুলো পাবে কোথায়? আমাদের যে অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা খুলবে, সেখানে অ্যাবাউট সেকশনে উপরে যাবে, সেই অ্যাবাউট সেকশনে ক্লিক করলেই দেখবে নিচে 4টে আমাদের সোশ্যাল গ্রুপ আছে। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, আর মনের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনে সেট করে রাখবে। সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনায় থেকো। টাটা।